বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আজকে তোমাদের সামনে অধ্যায় 5 অর্থাৎ হলো ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, এটি নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 5-এ আমরা দুটো লেকচারের মাধ্যমে চ্যাপ্টার 5কে কমপ্লিট করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বলেছিলাম যে আমাদের টোটাল 12টি ক্লাস, 12টি ক্লাসের মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় একটি করে ক্লাস নিব আমরা, এবং 3 থেকে 7 পর্যন্ত প্রতি চ্যাপ্টারে 2টি করে অধ্যায় নেব। অনার্স থার্ড ইয়ার বিবিএ অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্স, এবং এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার 5 আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যাপিটাল মার্কেটিং ফাইন্যান্সিং। আজকে আলোচনার পূর্বে চ্যাপ্টার 5 হতে যে যে বিষয়গুলো আমরা আজকে শিখব বা শিক্ষণফল, সেগুলো আগে দেখে নেব। প্রিয় শিক্ষার্থী, আউটকামগুলো যদি আমরা দেখি তাহলে পাব ডেফিনেশন অফ ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, ক্রাইটেরিয়া অফ ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, টাইপস অফ ফিনান্সিয়াল মার্কেট, রোল অফ ক্যাপিটাল মার্কেট, টাইপস অফ লং টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, টাইপস অফ প্রিফার স্টক, টাইপস অফ কমন স্টক, ফর্মুলা অ্যান্ড প্রবলেমস। এছাড়া আরও কিছু আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেগুলো আলোচনা করতে পারলে আমাদের সুবিধা হতো। তো আমরা চেষ্টা করব আমাদের পুরো বিষয়টিকে নিয়ে যতটা আমরা আলোচনা করতে পারি যেটি তোমাদের জন্য হেল্পফুল হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আউটকামগুলো দেখলাম। এরপরে আউটকামের পর্যায়ক্রমিক যে সূচিপত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি, ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং বলতে আমরা কী বুঝি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু যদি কথা বলে থাকি সেটি হলো দিস ইজ দ্য এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো ইট ইজ এ কোশ্চিন অফ এ ফাইন্যান্সিয়াল মার্কেট, হাউ মানি অ্যান্ড হাউ ক্যাপিটাল উইল বি কালেক্টেড থ্রু ডেট ক্যাপিটাল অ্যান্ড কমন স্টক ক্যাপিটাল। ইটস এ ম্যাটার অফ ফাইন্যান্সিয়াল প্রজেক্টস অর ফাইন্যান্সিয়াল ম্যানেজার। ডেফিনিশনে যদি আমরা যাই তাহলে একটু দেখতে পারি যে ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ এ মেকানিজম ফর ব্রিঙ্গিং টুগেদার বায়ার অ্যান্ড সেলার্স অফ ফিনান্সিয়াল অ্যাসেটস। অর্থাৎ হলো ফাইন্যান্সিয়াল মার্কেটটা হলো এমন একটি মার্কেট বা বাজার যেটি ক্রেতা এবং বিক্রেতাকে আর্থিক সম্পদগুলোকে এক জায়গায় নিয়ে আসার একটি প্রক্রিয়া অবলম্বন করে থাকে। আমরা আরও ডিটেলস যদি বলতে যাই তাহলে বলতে পারি এ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইজ এ monetary claim on an issuer in the form of paper assets such as bond and stock। অর্থাৎ হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেটস নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে যে ইস্যুকারী প্রতিষ্ঠান এবং ইনভেস্টরস, এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে যে নেগোসিয়েশন হয়ে থাকে সেটিকে আমরা বলি ফাইন্যান্সিয়াল মার্কেট। এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের কথা বলা হচ্ছে, সে ফাইন্যান্সিয়াল মার্কেটসের উপাদান বা অ্যাসেটসগুলো হলো আমাদের স্টক অ্যান্ড বন্ড। অর্থাৎ হলো স্টক অ্যান্ড বন্ডগুলো নিয়েই আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট গঠিত হয়ে থাকে। ইন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান, ওয়ান পার্টি এক্সচেঞ্জ ওয়ান পেপার সেট মানি ফর অ্যানাদার সিকিউরিটিজ অ্যান্ড লোনস। অর্থাৎ এক পক্ষ অর্থাৎ ইনভেস্টরসের সাথে ইস্যুকারী প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয়ে থাকে, অর্থাৎ সেটি শেয়ার হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, লোন হতে পারে, সিকিউরিটিজ হতে পারে। ফর এক্সাম্পল, ডেট অ্যান্ড ইকুইটি শেয়ার আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট ফ্রম আ পার্সপেক্টিভ ইন ইনভেস্টার্স বাট আর ক্লেম অফ অ্যাসেট আর পার্সপেক্টিভ ইস্যুয়ারি প্রতিষ্ঠান। অর্থাৎ হলো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটিকে একটু বিশ্লেষণ করে থাকি তাহলে যেটি পাই সেটি হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেটসগুলো কার কাছে থাকবে? ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে থাকবে। সেই ইস্যুকারী প্রতিষ্ঠান একটি ফার্মস হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, এবং এর মূল ক্রেতাকারা সাধারণত ইনভেস্টর্স বলতে আমরা কি বুঝবো? ইনভেস্টর সেটি হতে পারে আমার ইন্ডিভিজুয়ালস, সেটি হতে পারে কোম্পানি, সেটি হতে পারে ইন্ডাস্ট্রি, অ্যানি আদার ফর্মে হতে পারে। এবং তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেটের মূল বক্তব্য এতক্ষণ যেটি পেলাম আমরা প্রিয় শিক্ষার্থী, সেটি হলো ফাইন্যান্সিয়াল মার্কেট এমন একটি মার্কেট যে মার্কেটে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ হলো স্টক, বন্ড, এগুলো লেনদেনের জন্য ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ ইস্যুকারী প্রতিষ্ঠান এবং ইনভেস্টর দুজনকে একটি জায়গায় এমনটিভাবে নিয়ে আসা হয় এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সে এক পক্ষ থেকে অর্থাৎ ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সম্পদগুলো কার কাছে হস্তান্তর হয়ে যায়? বিনিয়োগকারীর কাছে হস্তান্তর হয়ে যায়।
এবং এর বিনিময়ে আর্থিক লেনদেনগুলো সংগঠিত হয়। এখন একটি প্রতিষ্ঠানকে বা ওই একটি অ্যাসেটসকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বলতে পারবো কি না, কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেগুলো, অর্থাৎ হলো নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বা কিছু বৈশিষ্ট্য যদি কিছু সম্পত্তির মধ্যে বিদ্যমান থাকে তখন তাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলে অভিহিত করতে পারি। সেই ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ হলো ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিতে পারি। রেজ ডেট অ্যান্ড ইকুইটি থ্রু দ্য ফাইন্যান্স মার্কেট, অর্থাৎ হলো আমরা শুরুতে যেটি বললাম যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস দুটোই, একটি হলো আমাদের ডেট সিকিউরিটিজ অ্যান্ড ইকুইটি সিকিউরিটিস। এই সিকিউরিটিসের মাধ্যমে কারবার তার ফান্ডটাকে রেইজ করবে বা গঠন করবে বা কালেকশন করবে। 2 নাম্বার হলো যে ফান্ডটাকে ফার্ম বা ইস্যুকারী প্রতিষ্ঠান যেটি কালেক্ট করলো, ইনভেস্ট দিস ফান্ড ইন ভ্যারিয়াস অ্যাসেটস, অর্থাৎ বিভিন্ন অ্যাসেটসে, সেটি লং টার্ম অ্যাসেটস, মিড টার্ম অ্যাসেটস, যে কোনো অ্যাসেটে সেটি কী করতে হবে, আমাদের বিনিয়োগ করতে হবে, অর্থাৎ বিনিয়োগের সুযোগ থাকতে হবে। এবং বিনিয়োগ থেকে যেটি আমরা বরাবর পেয়ে থাকি, জেনারেট ক্যাশ ফ্লো ফ্রম ইটস ইনভেস্টমেন্ট ইন দিস অ্যাসেটস, অর্থাৎ তাহলে এই অ্যাসেটসগুলো থেকে অথবা এই সম্পত্তিগুলো থেকে কি হবে, ক্যাশ ফ্লো হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন চ্যাপ্টার নাম্বার 3 অর্থাৎ হলো ক্যাপিটাল স্ট্রাকচার এবং চ্যাপ্টার নাম্বার 4 যখন আমরা ডিভিডেন্ড পলিসি নিয়ে কথা বলেছি, তখন আমরা যেটি কথা বলেছি, ক্যাশ ফ্লো ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর টু অ্যাভালুয়েট এ প্রজেক্টস। লং টার্ম অর মিড টার্ম যে কোনো একটি প্রজেক্টকে যদি আমরা মূল্যায়ন করতে চাই এবং অর্থাৎ হলো ওই প্রজেক্টটা গ্রহণ করা উচিত কিনা এবং কী কী বৈশিষ্ট্য থাকলে ওই প্রজেক্টটাকে আমরা গ্রহণ করতে পারি, তার অন্যতম একটা পদ্ধতি আমরা দেখেছিলাম ক্যাশ ফ্লো। অর্থাৎ হলো ক্যাশ ফ্লো না হলে আমরা কখনোই, প্রিয় শিক্ষার্থী ভালো করে মনে রাখতে হবে, ক্যাশ ফ্লো না হলে কখনো আমরা এনপিভি তৈরি করতে পারি না, ক্যাশ ফ্লো না হলে আমরা পিভিপি তৈরি করতে পারি না, ক্যাশ ফ্লো না হলে আমরা আইআরআর করতে পারি না, ক্যাশ ফ্লো না হলে আমরা টাইম ভ্যালু অফ মানিটাকেও কনসিডার করতে পারি না এবং রিস্ক অ্যান্ড রিটার্নকেও আমরা এখানে কনসিডার করতে পারি না। সুতরাং ক্যাশ ফ্লো থাকতে হবে। অ্যাসেট থেকে যদি ক্যাশ ফ্লো অর্থাৎ আউটগোয়িং, ইনভেস্টের মাধ্যমে কোম্পানির আউটগোয়িং হয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এনসিও, নিট ক্যাশ আউটফ্লো, বিনিয়োগের মাধ্যমে কারবার হতে চলে যায়। অপরদিকে ইনফ্লো হলো ক্যাশ কালেক্টেড, অর্থাৎ ক্যাশ কালেকশন ফ্রম ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগ হতে যে নগদ বা নগদ প্রবাহটা কারবারে আগমন করে তাকে আমরা বলি ক্যাশ ফ্লো। অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে আমাদের হয়ে থাকে ক্যাশ আউটফ্লো এবং আগমনের মাধ্যমে সেটি হয়ে থাকে আবার ক্যাশ ইনফ্লো। তাহলে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো, ইট ইজ টু মাচ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। দেন pays taxes to government, dividend of shareholders and debt payments to creditors। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বারবার বলতেছি যে কোম্পানির যে জয়েন্ট স্টক, কোম্পানির যে প্রফিট, ভালো করে আবারও মনে রাখতে হবে, জয়েন্ট স্টক, একটি জয়েন্ট স্টক কোম্পানির যে প্রফিট, এই প্রফিটটাকে এক কথায় বলা হয়ে থাকে ইবিআইটি। কি বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী? ইবিআইটি। ইবিআইটির আমরা ফুল ফর্ম কি শিখেছিলাম? আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, অর্থাৎ এর ফুল ফর্মটা হলো আমাদের আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, অর্থাৎ হলো অবশ্যই কর পূর্ব মুনাফা। এই অবশ্যই কর পূর্ব মুনাফা যেটি কোম্পানি প্রথমে অপারেটিং প্রফিট হিসেবে কোম্পানি আর্ন করে, সেখান থেকে প্রথমে এর স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ কারা, অর্থাৎ হলো কোম্পানির যে অপারেটিং মুনাফা, এটি কোম্পানির এককভাবে কোনো মুনাফা নয়, এর সঙ্গে অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ জড়িত আছে, অর্থাৎ বেশ কিছু পক্ষ আছে, তাদের ডিমান্ডটাকে মিট আপ করার পরে যেটি থাকবে সেটি কোম্পানির নিজস্ব আর্নিংস। তাহলে এই অপারেটিং প্রফিট থেকে প্রথমে কি বাদ দিব আমরা? ইন্টারেস্ট বাদ দেবো। আমরা যেটিকে বললাম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের দুটি উপাদান, একটি হলো আমাদের বন্ড অথবা ডেট সিকিউরিটিস, অপরটি হলো আমাদের কমন স্টক সিকিউরিটিস। এখন বন্ড হোল্ডাররা কি পেয়ে থাকে? একটা নির্দিষ্ট সময় শেষে বা নির্দিষ্ট সময়ের রেঞ্জের ভিত্তিতে সুদ পেয়ে থাকে এবং মেয়াদ শেষে বন্ডটা ফেরত পেয়ে থাকে। তাহলে সেই ইন্টারেস্টটাকে আগে প্রদান করতে হবে। এরপরে ইন্টারেস্ট প্রদান করার পরে যে অংশটুকু থাকলো যেটিকে আমরা বলি ইবিআইটি, অর্থাৎ হলো ইবিআইটি মাইনাস আই, বাট দ্যাট ইজ ইন্টারেস্ট, দ্যাট ইজ কল ইবিটি, আর্নিংস বিফোর ট্যাক্স। এই আর্নিংস বিফোর ট্যাক্স থেকে যখন আমরা ট্যাক্স বাদ দিই, দ্যাট ইজ কল ইএটি অথবা এনপিএটি।
আর্নিংস আফটার ট্যাক্স অথবা নেট প্রফিট আফটার ট্যাক্স। এটি হলো শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টনযোগ্য মুনাফা, যদি না কোম্পানিতে, ভালো করে মনে রাখতে হবে, যদি না কোম্পানিতে প্রিফার স্টক থাকে। প্রিফার স্টক যদি থাকে তাহলে এই এনপিএটি থেকে অথবা নেট প্রফিট থেকে, যেটিকে আমরা নেট আর্নিংস আফটার ট্যাক্স বললাম, এই আর্নিংস আফটার ট্যাক্স থেকে আমরা আবার বাদ দিব, অর্থাৎ হলো ইএটি মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড, যেটি থাকবে ডিস্ট্রিবিউটেবল প্রফিট টু স্টক হোল্ডার্স, অর্থাৎ হলো এটি হলো আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টনযোগ্য মুনাফা। আর যদি প্রিফারেন্স ডিভিডেন্ড কারবারে না থাকে তাহলে লক্ষ্য করতে হবে যেটি ইএটি সেটি হলো বন্টনযোগ্য মুনাফা। এখন এই যে মুনাফা পেলাম, এটিকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে থাকি তাহলে যেটি পাই সেটিকে বলা হয় ইপিএস, আর্নিংস পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি উপার্জনের পরিমাণ। এই ইপিএসটাকে যদি আমরা, এটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যেটি আমরা শিখলাম সেটি হলো আমাদের যে কোম্পানির প্রফিট বলতে আমরা কতগুলো ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতেছিলাম। সেটি হলো যে কোম্পানি যে প্রফিট আর্ন করবে বা কারবারে যে ক্যাশ ফ্লো আসবে কারবারের সাথে, তার সাথে আমরা সরকারকে প্রথমে আমরা গভর্নমেন্ট ট্যাক্স দিব, ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্ট দিব, ডিভিডেন্ড থাকলে প্রিফারেন্স ডিভিডেন্ড দিব, এবং ডেট পেমেন্ট টু ক্রেডিটর্স, এছাড়া পাওনাদারদের পাওনা কী করবো আমরা যথাসময়ে পরিশোধ করার সামর্থ্য থাকতে হবে কারবারের। দ্যাট ইজ কল দ্য স্ট্রেংথ, ইকোনমিক স্ট্রেংথ অফ ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অফ এ কোম্পানি। অ্যান্ড সর্বশেষ যে ক্রাইটেরিয়া সেটি হলো দ্য রিইনভেস্টমেন্ট অফ রিমেনিং ক্যাশ ফ্লো ইন ইটস অপারেশান, অর্থাৎ হলো যে এই ক্যাশ ফ্লোর থেকে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স, ডিভিডেন্ড এবং বন্ড হোল্ডারদের বন্ড প্রদান বা পেমেন্ট, ক্রেডিটর্সদের পেমেন্ট পরিশোধ করার পরে আমাদের যেটি অবশিষ্ট থাকবে সেটি কারবার পরিচালনার কাজে বিনিয়োজিত করব। দিস আর দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং। তাহলে যে ক্রাইটেরিয়াগুলো আমরা পেলাম প্রিয় শিক্ষার্থী, সেটি হলো ডেট এবং ইকুইটির মাধ্যমে কারবার তার মূলধনগুলো সংগ্রহ করবে বা ফান্ড গঠন করবে, ওই ফান্ডটা বিভিন্ন লাভজনক প্রকল্পে ইনভেস্ট করবে। ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি আউটগোয়িং অফ এ ফার্ম বা এনসিও, সেখান থেকে কারবার বছর শেষে বা মেয়াদ শেষে বা পিরিয়ড শেষে কারবারে ক্যাশ ফ্লোর আগমন করবে, এবং এই ক্যাশ ফ্লো থেকে কোম্পানি কি করবে, শুরুতেই গভর্নমেন্টকে ট্যাক্স দেবেই, ডেট হোল্ডারদের ইন্টারেস্ট প্রদান করবে, ডিভিডেন্ড প্রিফারেন্স ডিভিডেন্ড থাকলে তাকে প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের প্রিফারেন্স ডিভিডেন্ড প্রদান করবে, এবং ক্রেডিটর্সদের তার পাওনাকে পরিশোধ করবে, এবং সারপ্লাস যে অংশটুকু থাকবে সেটি কারবারের অপারেশন কাজে বা পরিচালনার কাজে নিয়োজিত করবে। দেজ আর দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো যদি কোনো ক্যাপিটাল মার্কেটের মধ্যে অবস্থিত থাকে তাকে আমরা বলো ফিনান্সিয়াল ক্যাপিটাল মার্কেট। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বললাম, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মার্কেট। এখন টাইপস অফ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মার্কেট নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ ফিনান্সিয়াল মার্কেটের যে প্রকারভেদগুলো আছে কীভাবে। আমরা এখানে তিনটি প্রকারভেদ দেখতে পাচ্ছি। একটি হলো মানি মার্কেট, দ্বিতীয়টি হলো আমাদের ক্যাপিটাল মার্কেট, এবং তৃতীয়টি হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তাহলে কয়টা প্রকারভেদ পেলাম প্রিয় শিক্ষার্থী? একটি হলো আমাদের মানি মার্কেট, অপরটি হলো ক্যাপিটাল মার্কেট, এবং আরেকটি হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমরা মানি মার্কেটটাকে যদি বলি সংক্ষেপে, মানি মার্কেট, in this market in which short-term debt securities are traded. Money market are basically decentralized market in which securities dealers who are linked by an electronic communication systems, and leading money market of the world such as London, New York and Tokyo. প্রিয় শিক্ষার্থী, তাহলে মানি মার্কেট যে বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণে কথা বললাম, অর্থাৎ যা মানি মার্কেট বলতে যেটি আমরা বুঝলাম সেটি হলো মানি মার্কেট ইজ এ শর্ট টার্ম মার্কেট ইন হুইচ শর্ট টার্ম ডেট সিকিউরিটিজ আর ট্রেডিং। অর্থাৎ হলো মানি মার্কেট একটা স্বল্পমেয়াদী মার্কেট যেখানে শর্ট টার্ম সিকিউরিটিজগুলো লেনদেন হয়ে থাকে। মানি মার্কেটটা হলো একটি ডিসেন্ট্রালাইজ মার্কেট, অর্থাৎ হলো সেন্ট্রালাইজ না, বিকেন্দ্রীকরণ একটি মার্কেট,
এবং এই বিকেন্দ্রীকরণে মার্কেটের যে লেনদেনগুলো হয়ে থাকে, কিভাবে লেনদেনগুলো হয়ে থাকে, বলা হচ্ছে যে যা সিকিউরিটিজ ডিলার হোয়ার লিঙ্কড বাই অ্যান ইলেকট্রনিক কমিউনিকেশান, অর্থাৎ হলো আমাদের ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে এই লেনদেনগুলো সম্পূর্ণ করার জন্য সিকিউরিটির যারা ডিলার থাকে অথবা প্রতিনিধি অথবা এজেন্ট থাকে, তারা ইলেকট্রনিক কমিউনিকেশান নেটওয়ার্ক সেট আপ করে ফর ট্রেডিং মানি মার্কেট। এবং বিশ্বের প্রথিতযশা এবং লিডিং কোম্পানিগুলো মানি মার্কেটগুলোকে যদি আমরা কল্পনা করি, তাহলে শুরুতেই যেটি আসবে সেটি হতে পারে আমাদের লন্ডন মার্কেট, নিউ ইয়র্ক মার্কেট এবং টোকিও মার্কেট। এগুলোকে বলা হয় বিশ্বের প্রণিধানযোগ্য এবং প্রথম সারির মানি মার্কেট। তাহলে মানি মার্কেট নিয়ে, ইট ইজ এ শর্ট টার্ম মার্কেট, শর্ট টার্ম সিকিউরিটিজ আর ট্রেডেড, ইট ইজ এ ডিসেন্ট্রালাইজড মার্কেট, and the securities dealer linked by an electronic communication to trade this market. New York, London and Tokyo are the leading money market of the world. Then we go to capital market. Capital market, প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যেটি শিখলাম, মানি মার্কেট যদি শর্ট টার্ম ভিত্তিতে হয়, ক্যাপিটাল মার্কেট হবে লং টার্ম, অ্যান্ড লং টার্ম সিকিউরিটিজ আর ট্রেডেড হেয়ার। কোম্পানি, আমরা এর আগে যেটিকে বলেছিলাম ফিনান্সিয়াল অ্যাসেটস বা ফাইন্যান্সিয়াল অ্যাসেটসকে আমরা স্টক অ্যান্ড ডিবেঞ্চার নিয়ে আসছিলাম, অর্থাৎ হলো আমাদের বন্ড সিকিউরিটিজ, কমন স্টক সিকিউরিটিজ, প্রিফার্ড সিকিউরিটিজ আর দ্য সোর্সেস অফ ফাইন্যান্স টু রেজ ফান্ড ইন ক্যাপিটাল মার্কেট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যেটি শিখলাম, ক্যাপিটাল মার্কেট একটি দীর্ঘমেয়াদী মার্কেট। এখানে দীর্ঘমেয়াদী সিকিউরিটিসগুলো, লেনদেনগুলো, ট্রানজ্যাকশানগুলো হয়ে থাকে এবং ক্যাপিটাল মার্কেটের ফাইন্যান্সের যে সোর্স সেটি হলো আমাদের সেলিং বন্ড, প্রিফার্ড স্টক অ্যান্ড কমন স্টক। অর্থাৎ কোম্পানি মে রেজ ফান্ড ইন ক্যাপিটাল মার্কেট বাই সেলিং বন্ডস, প্রিফার্ড স্টক অ্যান্ড কমন স্টক। এই ক্যাপিটাল মার্কেটকে আমরা আবার দুটো অংশ সাবসিকুয়েন্টভাবে দুটি অংশে বিভক্ত করতে পারি। একটি হলো প্রাইমারি মার্কেট, অপরটি হলো আমাদের সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট, দ্যাট মিন্স ইনিশিয়াল মার্কেট, or the primary market is called the new issue market for the original sale of new securities, and this market is not a physical trading securities, that is the transaction are done through the help of electronic communication systems. And in case of primary market, two methods are followed, such as directly method or intermediary or indirect method. প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি বলতে পারি সেটি হলো যে প্রাইমারি মার্কেটকে প্রাথমিক বাজার বলা হয়, অর্থাৎ সিকিউরিটির অরিজিনাল শেয়ারগুলো প্রাথমিকভাবে বা শুরুতে কোম্পানির যে বাজারে লেনদেনগুলো হয়ে থাকে বা লেনদেনগুলো করে থাকে তাকে আমরা বলি প্রাইমারি মার্কেট। এবং প্রাইমারি মার্কেটে যেটিকে বলা হয় অরিজিনাল শেয়ার অ্যান্ড সিকিউরিটিসগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে। এবং এই প্রাইমারি মার্কেটের কখনো সরাসরি ফিজিক্যালি লেনদেন সংগঠিত হয় না। আমরা জানি প্রিয় শিক্ষার্থী, দৈনন্দিন বাজারে ক্রেতা এবং বিক্রেতা দুজনের উপস্থিতিতে পারফেক্ট কম্পিটিশনের মাধ্যমে বা বার্গেনিংয়ের মাধ্যমে লেনদেনগুলো সম্পন্ন হয়ে থাকে। বাট ইন ক্যাপিটাল মার্কেট সাধারণত ডিরেক্ট কম্পিটিশনে কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠান এবং ইনভেস্টর্স দুই পক্ষই লেনদেন করে থাকে তৃতীয় পক্ষের সাহায্যের ভিত্তিতে, এবং সেই লেনদেনগুলো আমরা বলে থাকি উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ ইলেকট্রনিক যে কমিউনিকেশন বা যোগাযোগ মাধ্যম আছে সেটির মাধ্যমে হতে পারে, সাচ অ্যাজ আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটি আমরা প্রায় বলে থাকি সেটি হলো আমাদের আইপিও। এটিকে আমরা প্রাইমারি মার্কেট বলে থাকি। ইনিশিয়াল পাবলিক অফারিং কেমন করে লেনদেনগুলো হয়ে থাকে? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মানুষ ডিএসি এবং সিএসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এই দুটোর আবার রেগুলেটরি একটি বোর্ড আছে যেটিকে আমরা বলি বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এই এসইসি বা বিএসইসির আন্ডারে যে ডিএসই এবং সিএসই আছে তারাই তালিকাভুক্ত কোম্পানির, ভালো করে মনে রাখতে হবে, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, স্টক এগুলো এনএসির পারমিশনের ভিত্তিতে বাজারে ছেড়ে থাকে। প্রথমে ছাড়ে তারা প্রাইমারি মার্কেটে, তার দ্বিতীয়ত ছাড়ে তারা সেকেন্ডারি মার্কেটে। প্রাইমারি মার্কেটে যেটি আমরা একটি উদাহরণ দিলাম সেটিকে আমরা বললাম আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। সেটি কি, কোনো কোম্পানি যদি তার মূলধন সংগ্রহ করতে চাই, ভালো করে মনে রাখতে হবে, কোনো কোম্পানি তার শেয়ার হোল্ডার কাছ থেকে অথবা এক্সটার্নাল সোর্স থেকে যদি মূলধন সংগ্রহ করতে চাই তাহলে প্রথমে তারা এসইসি বা বিএসইসির অনুমতিক্রমে বাজারে আইপিও ছেড়ে দেয়। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ হলো জনসাধারণ বা ইনভেস্টরকে ওই স্পেসিফিক কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার বা স্টক ক্রয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকে। ডিরেক্টলি না, এটা ডিরেক্টলি যদি হয়ে থাকে তাহলে যখন ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে সরাসরি যখন কোনো লেনদেন হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী, তখন তাকে আমরা ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম বলি, সাচ অ্যাট প্রাইভেট প্লেসমেন্ট। আর ইনডাইরেক্টলি সেটি হলে বাজারে ছেড়ে থাকে। আমি, তুমি অথবা যে কোনো বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে চায় তাহলে প্রথম শর্ত হলো ব্যাংক অথবা নির্দিষ্ট জায়গায় তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং যেখানে সিকিউরিটিসগুলো বা ট্রেডিংগুলো আমাদের ডেটগুলো আমাদের সিকিউরিটি ট্রেডিং হয়ে থাকে সেখানে গিয়ে আমাকে একটি ফর্ম ফিল আপ বা সরাসরি বলে দিতে হবে বা অনলাইনের মাধ্যমে আমি এই শেয়ারে কোম্পানির শেয়ার ক্রয় করতে ইচ্ছুক আছি। এবং আবেদন জানানোর পরে যদি আবেদনের চাইতে শেয়ারের বন্টনকৃত শেয়ারের চাইতে আবেদনের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে কোম্পানি সাধারণত লটারির আশ্রয় গ্রহণ করে থাকে। লটারির মাধ্যমে যাদের নামে শেয়ারটি বণ্টিত হবে তাদের নামে শেয়ারটি বন্টন করা হয়ে থাকে, অর্থাৎ মালিকানা স্থানান্তর হয়ে যায় ইস্যুকারী প্রতিষ্ঠান থেকে ইনভেস্টরকারী প্রতিষ্ঠানের কাছে বা ব্যক্তির কাছে, এবং বিনিময়ে যে টাকাটা আমরা ওই অ্যাকাউন্টে জমা রেখেছিলাম তার টাকাটা ইস্যুকারী প্রতিষ্ঠানের আন্ডারে চলে যায়। দ্যাট ইজ কল আইপিও। কিন্তু কোনো বিনিয়োগকারী যদি আবেদন করার পরেও লটারির মাধ্যমে যদি শেয়ার পেতে ব্যর্থ হয় তাহলে তার মূলধন লসের কোনো সম্ভাবনা নেই, টাকাটা আবার তার অ্যাকাউন্টে ফিরে আসবে। দ্যাট ইজ কল। তাহলে এতক্ষণ যেটি নিয়ে আমরা কথা বললাম সেটি হলো আমাদের প্রাইমারি মার্কেট। দেন আমরা আলোচনা যেটি করব সেটি হলো সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট ইজ কল আফটার মার্কেট। আফটার মার্কেট কেন বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী? অর্থাৎ প্রাইমারি মার্কেটে যে লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে, ভালো করে মনে রাখতে হবে, প্রাইমারি মার্কেটে যে লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে সেই লেনদেনগুলো এবং সেকেন্ডারি মার্কেটে অর্থাৎ আগে থেকে যে বিদ্যমান লেনদেনগুলো আছে সেগুলো নিয়েই সেকেন্ডারি মার্কেট পরিচালনা করা হয়ে থাকে। এবং কোনগুলো এগুলো? তাহলে যেটি বলতে পারে সেকেন্ডারি মার্কেট ইজ ওপেন ফর অল, বাট প্রাইমারি মার্কেট ইজ নট ওপেন ফর অল, and in case of primary market all share and debenture and stock are distributed to the investors on the basis of IPO such as lottery and any other process, lottery or private placement. But in case of secondary market it is open for all, অর্থাৎ হলো প্রাইমারি মার্কেটের লেনদেনগুলো আবার পুনরায় সেকেন্ডারি মার্কেটে চলে আসে এবং সেকেন্ডারি মার্কেটে যে বিদ্যমান লেনদেন সেগুলো নিয়ে একসঙ্গে সেকেন্ডারি মার্কেটে আমাদের, এবং এটিও হতে পারে ডিরেক্টলি আর ইন্টারমিডিয়েটলি সেকেন্ডারি মার্কেট এক্সিস্ট বন্ড, স্টক অ্যান্ড অপশানস, অর্থাৎ এখানে বন্ড, স্টক এবং অপশান সবগুলোই ক্রয় বিক্রয় হয়ে থাকে। বাট ইম্পর্টেন্ট নেচারটা হলো ফার্মস ডো নট ইউজ সেকেন্ডারি মার্কেট টু রেস এক্সটার্নাল ফান্ড বিকজ দিস মার্কেট আর রিসেল মার্কেট। বলা হয়ে থাকে ফার্মের যদি মূলধনের প্রয়োজন হয়, ভালো করে মনে রাখতে হবে শিক্ষার্থী, ফার্মের যদি মূলধনের প্রয়োজন হয় তাহলে ফার্ম কখনো সেকেন্ডারি মার্কেটকে ইউজ করে না। অর্থাৎ ফান্ড গঠন করার জন্য ফার্মস বা ইনস্টিটিউশন অথবা ইস্যুকারী প্রতিষ্ঠান প্রাইমারি মার্কেটকে ব্যবহার করে থাকে, কিন্তু সেকেন্ডারি মার্কেটকে কখনো ব্যবহার করে না। কেন? দেশ মার্কেট আর রিসেল মার্কেট পুনরায় একবার বিক্রি করার পর সেগুলো আবার ইনভেস্টর বাজার সেগুলো আবার পুনরায় বিক্রির মার্কেটের জন্য। এখানে যেটি হয়ে থাকে সেটি হলো ক্যাপিটাল গেন অথবা ক্যাপিটাল লস হয়ে থাকে। সেকেন্ডারি মার্কেটে যেটি মূল বক্তব্য সেটি হলো একজন বিনিয়োগকারী একটি শেয়ার 100 টাকা দিয়ে ক্রয় করে সেটি আবার যদি একটা নির্দিষ্ট কার্য দিবসের পরে
যদি 100 টাকার উপরে বিক্রি করতে পারে তাহলে জানতে হবে সেটি হবে ক্যাপিটাল গেন। আর যদি 100 টাকার নিচে কোম্পানি বিনিয়োগকারী সেটি বিক্রি করে দেয় তাহলে সেটি হবে ক্যাপিটাল লস, অর্থাৎ মূলধন জাতীয় আয় অথবা মূলধন জাতীয় ব্যয়। কিন্তু ক্যাপিটাল এখানে ফরমেশন হবে না। ক্যাপিটাল ফরমেশন করতে গেলে ইস্যুকারী প্রতিষ্ঠান বা ফার্মসকে অবশ্যই প্রাইমারি মার্কেটের আশ্রয় গ্রহণ করতে হবে। অ্যান্ড যেটাকে বলা হয় দ্য ডিএসসি অ্যান্ড সিএসসি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেকেন্ডারি মার্কেট ইন বাংলাদেশ। বাংলাদেশে যে দুটো মার্কেট বিদ্যমান, একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটি 1954 সালে গঠিত হয়, এবং অপরটি হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ যেটি 1995 সালে গঠিত হয়ে থাকে। এবং এই দুটো কোম্পানিকে একত্রে আনার জন্য অর্থাৎ একটা ফ্রেমওয়ার্ক বা রেগুলেশন, রুলস, প্রিন্সিপালস এগুলো মেনটেন করার জন্য আরেকটি আমাদের ভূমিকা পালন করে থাকে, সেটি হলো এনএসি, বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে প্রাইমারি মার্কেট যেটি আমরা শিখলাম যে প্রাথমিক লেনদেনগুলো হয়ে থাকে অরিজিনাল শেয়ারগুলো, আর সেকেন্ডারি মার্কেট বলা হয় রিসেল মার্কেট আর আফটার মার্কেট, যেখানে এক্সিস্টিং স্টক, বন্ড, শেয়ার, অপশান অ্যান্ড দ্য শেয়ার অ্যান্ড বন্ড দ্যাটস কাম ফ্রম প্রাইমারি মার্কেট আর ট্রেডিং হিয়ার। এবং কোম্পানি সাধারণত এখান থেকে মূলধন গঠন করে না। এখান থেকে যেটি মূল বক্তব্য সেটি হলো আমাদের ক্যাপিটাল গেইন অথবা ক্যাপিটাল লস হয়ে থাকে। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেট। আমরা তখন প্রাইমারি মার্কেট আলোচনা করলাম, সেকেন্ডারি মার্কেট আলোচনা করলাম। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেট ইট রিফার্স টু দ্য অ্যাক্টিভিটিস হোয়ার কারেন্সিস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর এক্সচেঞ্জ, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের অন্য দেশের যে কারেন্সিগুলোর লেনদেন হয়ে থাকে সেটা ফরেন এক্সচেঞ্জের মার্কেটে, অর্থাৎ হলো আমাদের টাকার বা বিদেশি ডলার অথবা রুপি, এই বিভিন্ন স্ট্যান্ডার্ড যেটিকে মেনটেন করা থাকে। বলা হয়ে থাকে টুডেজ ওয়ার্ল্ড ইজ টু মাচ গ্লোবালাইজড, হেন্স ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু হ্যাভ অ্যান এফিসিয়েন্ট মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফর দ্য স্মুথ সাপ্লাই অফ ফরেন কারেন্সি। অর্থাৎ বৈদেশিক লেনদেনকে সঠিকভাবে, সুন্দরভাবে এবং নির্বিঘ্নভাবে দেশের সাথে বিদেশের সাথে যে লেনদেন বা এক্সচেঞ্জ এটি মেনটেন করার জন্য একটি দেশের ফরেন মার্কেট অবশ্যই শক্তিশালী এবং ইফেক্টিভ হওয়া উচিত। এবং বলা হয়ে থাকে ইটস প্লে অ্যান্ড ভাইটাল রোল টু ইকোনমি অফ এ কান্ট্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ভালো করে মনে রাখতে হবে। এক্সপোর্ট ইম্পোর্ট, আমরা এক্সপোর্ট যখন করি তখন আমাদের ফরেন কারেন্সির প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যখন রপ্তানি করি তখনও যে টাকাটা আমাদের দেশে আসে সেটা ডলার অথবা রুপি বা পাউন্ড স্টার্লিং, অর্থাৎ সেটিকে আবার রূপান্তর হয়ে বাংলাদেশে আসে, যেটি ফরেন এক্সচেঞ্জ মার্কেট কাজ করে থাকে। অপরদিকে আমরা যখন ইম্পোর্ট করে থাকি তখনও যে পরিমাণ টাকার পণ্য আমদানি করে থাকি সেটিকে আবার ডলার অথবা রুপি বা অন্য কোনো মাধ্যমে আমাদেরকে হস্তান্তর করতে হয়। সুতরাং এক কথাই আমরা বলতে পারি ইটস প্লে ভাইটাল রোল অর ইম্পর্টেন্ট রোল টু ইকোনমি অফ এ কান্ট্রি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জ মার্কেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তিনটি মার্কেটে আমরা আলোচনা করলাম। একটি হলো প্রাইমারি মার্কেট, যেখানে অরিজিনাল শেয়ারগুলো বিক্রি হয়ে থাকে প্রাথমিক অবস্থায়, সেটা ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। সেকেন্ডে আলোচনা করলাম আমরা ক্যাপিটাল মার্কেট, যেটিকে আমরা বলি রিসেল মার্কেট অথবা আফটার মার্কেট, যেখানে প্রাইমারি মার্কেট শেয়ার, ডিবেঞ্চার এবং এক্সিস্টিং শেয়ার ডিবেঞ্চারগুলো লেনদেন হয়ে থাকে। এবং সেকেন্ডারি মার্কেট থেকে কোম্পানি কখনো ফান্ড গঠন করে না, সেটি প্রাইমারি মার্কেট থেকে গঠন করে থাকে। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেট করলাম ফরেন কারেন্সিগুলো বিভিন্ন দেশের যেটি এক্সচেঞ্জ করে থাকে এবং একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে রোল অফ ক্যাপিটাল মার্কেট, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট দেশের কী ভূমিকা পালন করে থাকে, তার ইম্পর্টেন্স কী বা ফাংশন কী, সেগুলো আমরা মোবাইলাইজেশন অফ সেভিংস, অর্থাৎ হলো সেভিংগুলো। আমরা জানি যে বাংলাদেশ একটি ডিপ অথবা হাইলি ডেন্সিটি কান্ট্রি, যেখানে আমাদের ওভার পপুলেশন বিদ্যমান। সুতরাং ক্যাপিটাল মার্কেটের অন্যতম একটি কাজ হলো দেশে ছড়িয়ে ছিটে থাকা যে বিনিয়োগকারীর কাছে এবং বিনিয়োগকারীর কাছে বা লোকজনের কাছে যে টাকাগুলো অলসভাবে পড়ে আছে, সে টাকাগুলো অলসভাবে পড়ে না থাকে সেগুলোকে মোবাইলাইজ করা, অর্থাৎ সংগ্রহ করে একটি জায়গায় নিয়ে আসা। কেন? ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল। এবং যদি এটা একটা লার্জ অ্যামাউন্ট কালেকশন করা যায়, সেটি আমরা কি করতে পারি, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক, বিমা, ক্যাপিটাল মার্কেটে সেটি বিনিয়োগের সুযোগ তৈরি হয়ে থাকে। তাহলে ক্যাপিটাল মার্কেটের অন্যতম কাজ হলো কি,
অলস অর্থগুলো যেগুলো বিনিয়োগের কাছে আনাচে কানাচে পড়ে আছে সেগুলো কী করা, কালেকশন করা। দেন ক্যাপিটাল ফরমেশন, যখন সংগ্রহের পরিমাণ যখন অনেক পরিমাণ হয়ে যাবে সেটা ক্যাপিটালে রূপান্তর হয়ে যাবে, এবং ক্যাপিটালে রূপান্তর হয়ে যাবে কি প্রভিশন ফর ইনভেস্টমেন্ট রেভিনিউ। আমরা অনেকে যেটিকে মনে করে থাকি যে বিনিয়োগ বলতে শুধু আমাদের ক্যাপিটাল মার্কেটে অর্থাৎ হলো শেয়ার আর ডিবেঞ্চারে বিনিয়োগ নো, কখনো কখনো ক্যাপিটাল মার্কেট যেটি করে থাকে সেটা ইনভেস্টমেন্ট বিনিয়োগে পাত বা বিভিন্ন সেক্টর তৈরি করে থাকে। সেটি কি, সেটি ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, বন্ড হোল্ডার বন্ড সেক্টরে হতে পারে, সিকিউরিটি সেক্টরে হতে পারে, ট্রেডিং সেক্টরে হতে পারে, অ্যানি আদার ইনভেস্টমেন্ট সেক্টরে হতে পারে। অর্থাৎ হলো ইনভেস্টমেন্টটাকে একটি জায়গায় স্থির না রেখে বিভিন্ন লাভজনক এবং ফ্রুটফুল বিনিয়োগের সেক্টরগুলো তৈরি করা। অর্থাৎ হলো এই মূল উদ্দেশ্যটি হলো যেন দেশের বিভিন্ন বিনিয়োগকারী নিশ্চিন্তে সে বিনিয়োগটা করতে পারে, তার নিজের কাছে অলস অর্থ কাছে না রেখে বিনিয়োগের মাধ্যমে সেটি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। তারপরে যেটি আছে স্পিড আপ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্পিড আপ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ হলো অর্থনৈতিক চাকাটাকে সচল রাখা, বৃদ্ধি করা এবং ডেভেলপ করা। সেটা কীভাবে, আমরা যেটি বললাম প্রথমে সঞ্চয়গুলোকে কালেকশন করা, দেন ক্যাপিটাল ফরমেশন করা, দেন গো টু ইনভেস্টমেন্ট। এখন আমরা যেটিকে জানি সঞ্চয় বৃদ্ধি পেলে সেটা মূলধনে রূপান্তর হয়। প্রিয় শিক্ষার্থী, মূলধনটা বেশি পেলে সেটি কোথায় যায়, বিনিয়োগ বেশি হয়। আর বিনিয়োগ যখন বেশি হবে তখন আর্নিংসে বা ক্যাশ ফ্লো আমাদের ন্যাচারালি বৃদ্ধি পাবে। ক্যাশ ফ্লো যখন বৃদ্ধি পাবে তখন মানুষের ইনকামের পরিমাণ বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, সমাজের বৈচিত্র্যকরণ আনানো হবে, কম্পিটিশন বিদ্যমান হবে, লাইফ স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাবে। সো দ্যাট আর ইন্ডিকেট হেল্পস টু ক্রিয়েট স্পিড আপ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। নেক্সট হলো প্রপার রেগুলেশন অফ ফান্ড, অর্থাৎ ফান্ডগুলো যেগুলো আমরা বিনিয়োগ করব সেগুলো সঠিকভাবে সুষ্ঠু জায়গায় বিনিয়োগ হচ্ছে কিনা এবং লাভজনক প্রকল্পে বিনিয়োগ হচ্ছে কিনা, এবং এই ফান্ড সম্পর্কে কতগুলো রুলস এবং নিয়ম নীতি তৈরি করা যাবে যে এইখানে বিনিয়োগ করতে গেলে এই শর্তগুলো পালন করতে হবে। তোমরা ট্যাক্স হলিডের কথা শুনেছো প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ হলো যে সমস্ত এলাকাগুলো শিল্প অনুন্নয়ন এবং অনুন্নয়ন মানে সেখানে আমরা যদি বিনিয়োগগুলোকে বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারি তাহলে যেটি হবে সেটি হলো একটা লার্জ নাম্বার অফ পিপুলের সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। কর্মসংস্থানের সৃষ্টি হলে সেটি কী হবে, ওই এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটে থাকবে। অর্থাৎ তাহলে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি প্রণয়ন করা বিনিয়োগটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। সার্ভিস প্রভিশন, ক্যাপিটাল মার্কেট শুধু মূলধন গঠন, মূলধন সংগ্রহ, মূলধন গঠন, বিনিয়োগ এবং উপার্জনের সাথেই থাকে না, সার্ভিস প্রভিশনও করে থাকে। কীভাবে, সেটা ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্ষেত্রে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের ক্ষেত্রে, বিনিয়োগকারীর ক্ষেত্রে, ইস্যুকারী প্রতি সবার ক্ষেত্রেই কতগুলো আফটার সার্ভিস প্রদান করে থাকে। এটিও অন্যতম ক্যাপিটাল মার্কেটের একটি অন্যতম রোল, ভূমিকা। কন্টিনিউয়াস অ্যাবিলিটি অফ ফান্ড, আমরা শুরুতেই বলেছিলাম যে যেহেতু মোবাইলাইজেশন অফ সেভিং কোম্পানি করে থাকে সুতরাং কন্টিনিউয়াস অ্যাবিলিটি অফ ফান্ড কারবারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদি মোবাইলাইজেশন অফ সেভিং না থাকে তাহলে কোম্পানি কন্টিনিউয়াস অ্যাবিলিটি অফ ফান্ড অ্যাভেলেবিলিটি অফ ফান্ড করতে সমর্থ হবে না। অর্থাৎ হলো কন্টিনিউয়াস অ্যাবিলিটি অফ এ ফান্ডের পর্যাপ্ততা নির্ভর করবে ফান্ড ক্যাপিটাল মার্কেট কত সুষ্ঠু সুন্দরভাবে সংক্ষিপ্ত সময়ে বিনিয়োগকারীর কাছ থেকে অর্থাৎ হলো সেভিংগুলো কালেকশন করে ভালো একটি ক্যাপিটাল ফরমেশন করতে পারবে, যেটি দ্বারা আমরা অনবরত কন্টিনিউয়াসভাবে বিনিয়োগ প্রকল্পগুলোকে বাছাই করতে পারি। এগুলো হলো আমাদের দেজ আর দ্য রোল অফ ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ। এরপরে যেটি আমরা টাইপ অফ লং টার্ম ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অর্থাৎ হলো লং টার্ম ডেট এবং ইনস্টলমেন্টের কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কী দ্বারা আমরা লং টার্ম কাজগুলো করে থাকি। সাসেস যেটি আমরা করে থাকবো প্রিয় শিক্ষার্থী সেটি হলো আমাদের ডিবেঞ্চার, অর্থাৎ হলো ডিবেঞ্চার ইজ কল্ড আনসিকিউরড। প্রিয় শিক্ষার্থী ভালো করে মনে রাখতে হবে, ডিবেঞ্চার ইজ কল্ড আনসিকিউরড ইনভেস্টমেন্ট। অর্থাৎ ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো, তাহলে বন্ড অ্যান্ড ডিবেঞ্চারের মূল পার্থক্য কী? বন্ডের ক্ষেত্রে বন্ড অর্থাৎ সিকিউরিটি প্রদান করতে হয়, কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে সিকিউরিটি প্রদান করতে হয় না। এই জন্য যেহেতু ডিবেঞ্চারের ক্ষেত্রে সিকিউরিটি প্রদান করতে হয় না এজন্য ডিবেঞ্চারকে বলা হয়ে থাকে ওয়ান কাইন্ড অফ ক্রেডিটর্স অর্থাৎ পাওনাদার। এবং নো ফিক্সড অ্যাসেট ইজ প্লেস এগেনস্ট, অর্থাৎ হলো কোনো সম্পত্তির এগেনস্টে বন্ড আকারে প্রদান করতে হয় না।
এরপরে যেটি আসে আমাদের সাবঅর্ডিনেট ডিবেঞ্চার। ডিবেঞ্চার এবং সাবঅর্ডিনেট ডিবেঞ্চারের মূল পার্থক্যটি হলো যেটি শিক্ষার্থী, সেটি হলো ডিবেঞ্চারের ক্ষেত্রে এবং সাবঅর্ডিনেট ডিবেঞ্চারের পরে সাবঅর্ডিনেট ডিবেঞ্চারের অবস্থান হয়ে থাকে এবং অন দ্য বেসিস অফ র্যাঙ্ক পেমেন্ট আর মেড। অর্থাৎ হলো ডিবেঞ্চারকে আগে প্রদান করার পরে সাবঅর্ডিনেট ডিবেঞ্চারে র্যাঙ্ক প্রদান করা হয়ে থাকে। র্যাঙ্ক অনুসারে পরিশোধের যে পদ্ধতি তাকে বলা হয়ে থাকে সাবঅর্ডিনেট ডিবেঞ্চার। অল আর আনসিকিউরড বন্ড, অর্থাৎ ডিবেঞ্চার এবং সাবঅর্ডিনেট ডিবেঞ্চার দুটি হলো আমাদের আনসিকিউরড ইনকাম বন্ড। ইনকাম বন্ড কোনো বিনিয়োগকারী যদি বন্ডে ইনভেস্ট করে থাকে তাহলে বিনিয়োগকারীরই যথাযথ নিয়মটি হলো তিনি বিনিয়োগ থেকে তার কাঙ্ক্ষিত আয়টা পেতে থাকবেন এবং কখনো যদি কোম্পানি তার পর্যাপ্ত আয় অর্জনে ব্যর্থ হয়ে থাকে তাহলে কোম্পানি যেটি করে থাকবে সেটি হলো যখন কিউমুলেটিভ আর্নিংস হয়ে থাকবে তখন তার আয় থেকে বন্ড হোল্ডারদের ইনকাম প্রদান করে থাকবে। দ্যাট ইজ কল ইনকাম বন্ড। ট্রেজারি অ্যান্ড গভর্নমেন্টস বন্ড। ট্রেজারি অ্যান্ড গভর্নমেন্টস বন্ডের অনেকগুলো মেয়াদকাল আছে। কোনো বন্ডের ইস্যুকাল থেকে যদি 30 বছর হয়ে থাকে, মেয়াদকাল যদি ইস্যু তারিখ থেকে 30 বছর হয়ে থাকে তাহলে এই বন্ডকে বলা হয় গভর্নমেন্ট ট্রেজারি অ্যান্ড গভর্নমেন্ট বন্ডস। আমরা বন্ডের যে নেচারটা জানি, বন্ডের যে নেচারটি জানি সেটি হলো যে বন্ড একটা নির্দিষ্ট মেয়াদের জন্য প্রদান করা হয়ে থাকবে এবং মেয়াদকাল শেষে বন্ড হোল্ডাররা বন্ড ফিরে পাবে। কিন্তু বন্ড হতে যে ইনকাম সেটি রেগুলারভাবে অর্থাৎ হলো নির্দিষ্ট সময়ব্যাপী একটা প্রতি বছর কোম্পানির বন্ড হোল্ডারদের সুদ প্রদান করা হয়ে থাকে। দ্যাট ইজ কল ট্রেজারি অ্যান্ড গভর্নমেন্ট বন্ডস। কনভার্টেবল বন্ডস হলো বন্ডের রূপান্তরযোগ্যতা। দ্যাট মিন্স বন্ড ট্রান্সফার টু কমন স্টক অ্যান্ড আদার স্টক। বন্ডকে যখন স্টক এবং আদার শেয়ারে রূপান্তর করার যদি ক্যাপাসিটি থাকে বা বৈশিষ্ট্য থাকে বা করার সুযোগ থাকে, দ্যাট ইজ কল কনভার্টেবল বন্ডস। প্রশ্নটা হলো পার্থক্যটা কি? বন্ড হোল্ডাররা সুদ পায় এবং মেয়াদকাল শেষে বন্ড ফেরত পায়, কিন্তু এই বন্ডটাকে যদি আমি কমন স্টকে রূপান্তর করে থাকি তাহলে পাওনাদার থেকে বন্ড হোল্ডাররা মালিকে পরিণত হয়ে যাবে এবং আরেকটি হলো যে তাদেরকে আর নতুন করে বন্ডের উপর কোনো সুদ প্রদান করতে হবে না, তবে নির্দিষ্ট মেয়াদ শেষে তারা প্রতি বছর লভ্যাংশ পেয়ে থাকবে। টার্ম লোন হলো লোনের মেয়াদকাল, সেটি 5 বছর না 7 বছর না 8 বছর না 10 বছর। এই যে ভিত্তিতে আমরা জানি ক্যাপিটাল মার্কেট বেসিক্যালি লং টার্ম, সো টার্ম লোন ইজ ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট অফ ডেট ইনস্টলমেন্ট। রিটায়ারমেন্ট বন্ড আমরা জানি বন্ডের মেয়াদ যদি 5 বছর হয় তাহলে মেয়াদকাল শেষ হবে 5 বছর পরে। বন্ডের মেয়াদ যদি 10 বছর হয় তাহলে মেয়াদকাল শেষ হবে 10 বছর পরে। কিন্তু রিটায়ারমেন্ট অফ বন্ড কি, মানে মেয়াদের আগেই যদি বন্ডটাকে আমরা নিঃশেষ করে দিই অথবা সমাপ্ত করে দিই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, দ্যাট ইজ কল রিটায়ারমেন্ট বন্ড। এবং এই দুটোকে ভাগ করা যায়, একটা হলো কলেবল বন্ড আর একটা হলো কনভার্টেবল বন্ড। কলেবল বন্ড হলো যে একটি বন্ডের মেয়াদকাল সাপোজ মনে করো 10 বছর, 8 বছর, 6 বছর, 5 বছর, 3 বছর পরে যে কোনো কারণে বিনিয়োগকারী এই বন্ডটাকে যদি পুনরায় ফেরত নেওয়ার তাদের সুযোগ থাকে অথবা ইস্যুকারী প্রতিষ্ঠানের সুযোগ থাকে, অর্থাৎ মেয়াদের পূর্বে যদি কল করার যে সুযোগ থাকে তাকে বলা হয় কলেবল বন্ড। আর কনভার্টেবল বন্ড যেটি, সেটা কনভার্টেবল বন্ড আর দোজ বন্ড দ্যাট ক্যান বি কনভার্টেড ইনটু কমন স্টক আর আদার স্টক। অর্থাৎ এই যে কলেবল বন্ড অথবা কনভার্টেবল বন্ড যেটি আমরা করে থাকি না কেন বা যেটি করা হয়ে থাক না কেন, সেটা অবশ্যই মেয়াদকালের পূর্বে, মেয়াদকাল শেষ হওয়ার আগে এটি সংগঠিত হতে হবে। এগুলোকে বলা হবে রিটায়ারমেন্ট বন্ড। অর্থাৎ হলো এগুলো আমরা বন্ডের অথবা ডেট ইনস্ট্রুমেন্টের যে বিভিন্ন লং টার্ম ক্রাইটেরিয়া আছে সেগুলো আমরা দেখলাম। এরপরে আমরা একটা পিকচার দেখতেছি প্রিয় শিক্ষার্থী, প্রিফার স্টক। আমরা প্রিফার স্টকের যে মূল বক্তব্য সেটি অর্থাৎ হলো প্রিফার স্টকের বলা হয়ে থাকে, প্রিফার স্টকের অবস্থান হলো মাঝখানে, ডেপ্টের পরে বা বন্ডের পরে এবং কমন স্টকের আগে। বন্ড এবং কমন স্টক এর দুটোর আগে এটি হয়ে থাকে। এর কতগুলো নেচার হয়ে থাকে। প্রিফার স্টক অর্থাৎ হলো অগ্রাধিকার ভিত্তিতে যদি, অর্থাৎ হলো কোম্পানি যে আয় অর্জন করবে বা মুনাফা অর্জন করবে, যেটিকে আমরা ইবিআইটি করি, এখানে আমরা একটা জিনিস লিখে রাখেছি প্রিফারেন্স ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে যে অগ্রাধিকার ভোগ করে থাকে তখন তাকে আমরা বলো প্রিফার স্টক। কনভার্টেবল প্রিফার স্টক অর্থাৎ হলো বন্ডকে যেমন কমন স্টকে রূপান্তর করা যায় যদি
প্রিফার স্টককেও বা কমন স্টকে বা অন্যান্য স্টকে রূপান্তরের সুযোগ থাকে, তখন তাকে আমরা বলি কনভার্টেবল প্রিফার স্টক। এরপরে আছে আমাদের কিউমুলেটিভ প্রিফার স্টক, অর্থাৎ হলো কিউমুলেটিভ আছে ঘনীভূত প্রিফার স্টক। সেটি কি আমরা জানি প্রিফার স্টক হোল্ডাররা নির্দিষ্ট সময় শেষে প্রিফারেন্স ডিভিডেন্ড পেয়ে থাকে, কিন্তু কোনো বছর যদি কোম্পানি তার পর্যাপ্ত মুনাফা করতে ব্যর্থ হয় তাহলে সেই বছর প্রিফার স্টক হোল্ডারদের প্রিফারেন্স ডিভিডেন্ড প্রদান করতে পারে না। যেহেতু পারে না, কিন্তু যেই বছর কোম্পানি পর্যাপ্ত মুনাফা অর্জন করবে সেই বছর এবং আগের বছর একসঙ্গে যখন বা একাধিক বছরে ডিভিডেন্ড যখন কোম্পানির একসঙ্গে প্রদানের যে ব্যবস্থা, দ্যাট ইজ কল কিউমুলেটিভ প্রিফার এক্সচেঞ্জেবল প্রিফার স্টক। আর এটাও হলো পরিবর্তনযোগ্যতা। পার্টিসিপেটিং প্রিফার স্টক আমরা যেটি জানি প্রিয় শিক্ষার্থীরা, যে প্রিফার স্টক হোল্ডাররা নির্দিষ্ট সময় শেষে কী করে কোম্পানির শেয়ার হোল্ডারদের ওপর কী পেয়ে থাকে, আমরা লভ্যাংশ পেয়ে থাকে, কিন্তু কারবারে অংশগ্রহণের জন্য এই লভ্যাংশের অতিরিক্ত আরও কিছু লভ্যাংশ পেয়ে থাকে, দ্যাট ইজ কল পার্টিসিপেটিং প্রিফার স্টক। এই পার্টিসিপেটিং প্রিফার স্টকের পরে আমাদের যেটি আসবে সেটা হলো পারপেচুয়াল, হলো যার কোনো নির্দিষ্ট মেয়াদকাল নেই, কবে শেষ হবে কখন এর মেয়াদকাল থাকলে তা পুটে বলে, এটাও একটি নির্দিষ্ট অংশ, অর্থাৎ কিছু বাধা নিষেধ আরোপ করা। মান্থলি ইনকাম একটা মাস পর পর যদি এটি ইনকাম হয়ে থাকে, এরপরে নন কমিউলেটিভ অর্থাৎ হলো আয় অর্জন করতে পারলে লভ্যাংশ প্রদান করা হবে, আয় অর্জন করতে না পারলে লভ্যাংশ প্রদান করা হবে না। এটিকেই আমরা বলে থাকবো প্রিয় শিক্ষার্থী নন কিউমুলেটিভ প্রিফার স্টক। অর্থাৎ হলো প্রিফার স্টকের যে নেচারের ভিত্তি আমরা পেলাম, একটি হলো কিউমুলেটিভ আর একটি হলো নন কিউমুলেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিফার স্টকের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। আমাদের চ্যাপ্টার নাম্বার 5 অর্থাৎ হলো ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সের প্রথম ক্লাস আমরা শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনাকালের সময় বাসায় বসে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করবে আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।